রাজধানীতে আবারও কেমিক্যাল গোডাউন থেকে অগ্নিকাণ্ড, আরমানিটোলায় নিহত 2, আহত 17, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে। পুলিশ নারী চিকিৎসক বাহাসের ঘটনায় ম্যাজিস্ট্রেট মামুনুরকে বরিশালে বদলি, চেকপোস্টে নিশ্চিত হোক সবার সম্মান, বলছে আমজনতা। 2019 সালেরও প্রেসক্রিপশন দেখায় তারা বলতেছে যে আমরা ডক্টরের কাছে যাচ্ছি। আমি যদি পুলিশের সাথে ব্যবহার করি, অবশ্যই পুলিশ আমার সাথে ব্যবহার করবে, তাই না? আমি যদি পুলিশকে বোঝাতে পারি, সে অবশ্যই বুঝবে, এটাই তো স্বাভাবিক। চট্টগ্রামে দিনে দুপুরে স্কুলে তাণ্ডব, বাদ যায়নি বঙ্গবন্ধুর মুরালও, হামলাকারীরা হেফাজত ও জামায়াতের রাজনীতির সাথে জড়িত, অভিযোগ স্থানীয়দের। সরকারের নির্দেশনা সত্ত্বেও নাটোরে চালু হয়নি কোভিড আইসিইউ, নেই সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, টাঙ্গাইলে পড়ে পড়ে নষ্ট হচ্ছে 10টি ইমার্জেন্সি বেড। আমরা শুনেছি যে 10টা আইসিইউ এসেছে, এখন কবে তাড়াতাড়ি তাদের ওটা শুরু করবে সেটাও তো জানি। যারা আইসিইউ চালান এখন পর্যন্ত আমাদের যারা ম্যান পাওয়ার আছেন, এটা মোটামুটি এই 10 বেডের চালানোর জন্য তারা সাফিসিয়েন্ট। গাজীপুরের সাতানীহাটে ব্যতিক্রমী চিত্র, স্বেচ্ছায় মাস্ক পরছেন ক্রেতা বিক্রেতারা, খাজনা আদায় বন্ধ রেখেছেন ইজারাদার। করোনা আসছে, অবশ্যই আপনার সবাইকে মাস্ক পরে থাকতে হবে। মাস্কের প্রতি জোরদার করেছে যাতে মাস্ক সকলেই পরে, আর গ্রামের মধ্যে যাতে মাস্কের পরার অভ্যাসটা সবাই গড়ে ওঠে। করোনাকালে বিমান ভাড়ার ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ প্রবাসীরা, সবচেয়ে বেড়েছে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের ভাড়া, অমানবিক বলছেন জনশক্তি ব্যবসায়ীরা। Messi krijgt een tikje van Gene en bam, bam, bam! Gerechtigheid. লিওনেল মেসির জোড়া গোলে লা লিগার শিরোপার দৌড়ে অ্যাটলেটিকো রিয়ালকে বার্সার চ্যালেঞ্জ, নু ক্যাম্পের ম্যাচে গেতাফে হারালো 5-2 গোলে। আমন্ত্রণ জানাচ্ছি এখনকার যমুনা নিউজে। শুরুতে জানাচ্ছিলাম শিরোনামগুলো, আপনাদের সঙ্গে থাকছে আমি শামসুজ্জোহা। আর জানিয়ে দিচ্ছি দর্শক, আপনারা ঘরে বাইরে যেখানেই থাকুন, কিছুক্ষণ পরপর অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনার হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবার যাচ্ছি পুরো খবরে। রাজধানীর আরমানিটোলার 6তলা একটি ভবনে আগুনের ঘটনায় 2 জন নিহত এবং 17 জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা জানায়, ভোরে আরমানিটোলার হাজি মুসা মেনশনের 6তলা ভবনের নিচতলার কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। এতে আটকে পড়ে ওই ভবনের বিভিন্ন তলার বাসিন্দারা। তারা ছাদে গিয়ে আশ্রয় নেন। এর মধ্যে কমপক্ষে 14 জন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ক্রেন দিয়ে ভবন থেকে নামিয়ে আনে ফায়ার সার্ভিস। তাদের নেওয়া হয় মিডফোর্ড হাসপাতালে। এর মধ্যে সুমাইয়া নামে ইডেন কলেজের ইংরেজি বিভাগের 2য় বর্ষের এক শিক্ষার্থী মারা যান। উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে আহত হন ফায়ার সার্ভিসের 2 কর্মী। ফায়ার সার্ভিস জানায়, আগুনের ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। আবারও তল্লাশি চালানো হবে পুরো ভবনে। একটা বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। এখন অনেক লোক নিচে, পুরোটাই কেমিক্যালের গোডাউন। এই এলাকায় আপনি আশেপাশে যতগুলো গোডাউন বাড়ি দেখতেছেন, সবগুলোই কেমিক্যালের গোডাউন, নিচতলায় দোতলায়। 3:10 দিকে খাওয়ার জন্য উঠছি, ধোঁয়া বাড়িতেছে ভাই। তারপর বারান্দার দিকে চলে আসছি, আমরা সবাই রুমে ছিলাম, এরপর বারান্দার দিকে চলে আসছি। পুরাতন ঢাকায় অবশ্যই এটা খুবই ঝুঁকিপূর্ণ। আমরা আমাদের প্রতিবেদন আমরা প্রশাসনকে জানাবো এবং পরবর্তীতে তদন্তের উপরে এদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে। আরমানিটোলার এই অগ্নিকাণ্ডের বিষয়ে আরো বিস্তারিত জানতে এখন যাচ্ছে আমাদের সহকর্মী নাজমুল হোসেনের কাছে, তিনি সেখানেই রয়েছেন। নাজমুল, আগুনের বিষয়ে আরো খবর জানতে চাই। আহত যারা হয়েছেন তারা আসলে কেমন আছেন, এবং এই আবাসিক এলাকার কেমিক্যাল গোডাউনের ব্যাপারে পুলিশের নিশ্চয়ই বক্তব্য পেয়েছেন, কি বলছেন তারা? জোহা, প্রথমে বলে রাখি, আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এখন শুধু ভবন সার্চ করা হচ্ছে। এই যে হাজি মুসা মেনশন, এখানে 6তলার মধ্যে নিচতলা কেমিক্যাল গোডাউন, দোতলা একটা অংশ কেমিক্যাল গোডাউন, এবং মোট
17টি পরিবার এই ভবনে বসবাস করে। তো সেই সময় এই বাইরে অংশে আগুন লাগে, এই আগুন তারপর কেমিক্যালের আগুনটা লাগার পর সেই আগুনটা ছড়িয়ে পড়ে। আমি একটু কেমিক্যালের এখানে অগ্নি নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস যে পানি দিয়েছে, সেই পানির সাথে যখন কেমিক্যাল মিক্স হয়েছে, পানির রং দেখেন মানে জোহা কেমন হয়েছে। এখানে 14 জন এই ভবনে যাদেরকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে তাদের 14 জন আহত হয়েছে। এছাড়াও 3 জন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার তারাও আহত হয়েছেন, আর 2 জন মারা গিয়েছেন। একজনের মরদেহ এই ভবনের পাশের ভবনে আছে, যিনি এই ভবনের কেয়ারটেকার হিসেবে ডিউটি করতেন। আর একজন ইডেন কলেজের শিক্ষার্থী সুমাইয়া, তিনি এই যে সৃষ্ট ধোঁয়ায়, কেমিক্যাল এবং আগুনের ধোঁয়াতে যে গ্যাস, সেই গ্যাসে তিনি আসলে তার দম বন্ধ হয়ে, নিঃশ্বাস বন্ধ হয়ে তিনি মারা গিয়েছেন, এমনটাই বলছেন স্বজনরা। তো এই কেমিক্যাল গোডাউনের চিত্রটা আপনাকে একটু দেখাতে চাই। দুটি দোকান, মঈন অ্যান্ড ব্রাদার্স এবং আরেকটি হচ্ছিল RS এন্টারপ্রাইজ। এই যে তাদের যে গোডাউন, সেখানে কিন্তু দাহ্য পদার্থ এখানে তারা এই ভবনের, আবাসিক ভবনের নিচতলায় তারা এইভাবেই কিন্তু তারা মজুত করে রেখেছিল, যেখানে অ্যাসিটিক অ্যাসিড আছে, অন্যান্য যে কেমিক্যাল রয়েছে যেগুলো খুবই আগুনের তাপ পেলে যেগুলো খুব জ্বলে ওঠে। এই মঈন অ্যান্ড ব্রাদার্স তারা এরকম গতকাল রাতেও, এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে গতকাল রাতেও তারা একটু মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে, একটু দেখাতে চাই আপনাকে। একটু মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। সেই মরদেহটি আসলে এইখানে যিনি কেমিক্যাল এই যে সৃষ্ট যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে তিনি আসলে প্রাণ হারিয়েছেন এবং তার এই প্রাণহানির ঘটনাটা খুবই দুঃখজনক। এই লাশ নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানে করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা হচ্ছে এই মরদেহ নিয়ে যাচ্ছে, ময়নাতদন্ত হবে মিটফোর্ড হাসপাতালে। এবং এই ময়নাতদন্তের পরেই কিন্তু বোঝা যাবে যে তিনি কিভাবে, যেটা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আসলে ময়নাতদন্ত করতে হয়, যেহেতু এটি একটা দুর্ঘটনা। এবং যে মিটফোর্ড হাসপাতালে যে মেয়েটি তাকে নিয়ে যাওয়ার পর যিনি মারা গিয়েছেন, তাকে কিন্তু অচেতন অবস্থায় কিন্তু ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তারা উদ্ধার করে, মূলত তার প্রচণ্ড ধোঁয়াতে সে মারা গেছে, এমনটাই বলছেন ফায়ার সার্ভিসের মানুষজন। তো আমরা আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি যে আমি দোতলায় গিয়েছিলাম, দেখেছিলাম যে সব পুড়ে এমন ধোঁয়া এবং উৎকট গন্ধ। নিশ্চয়ই এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে উৎকট গন্ধে কিন্তু এখানে সেই ধোঁয়াতে কিন্তু অনেকে ফায়ার সার্ভিসে যারা আছেন তারাও আসলে অসুস্থ হয়ে পড়ছেন এবং তারা অক্সিজেন নিয়ে যাচ্ছেন, অক্সিজেন ব্যবহার করে তারা ভেতরে ঢুকছেন এবং তারপরেই কিন্তু তারা আসলে কিছুক্ষণ পর বেরিয়ে আসছেন। একজনের সাথে কথা বলবো, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার কি এখানে আটকা? আমার দেওর এখানে আটকা পড়ে একেবারে কয়লা হয়ে গেছে, কিচ্ছু নেই গায়ের সঙ্গে, কিছু নেই। আল্লাহ, কি করতেন? উনি দারোয়ানে চাকরি করতো, কেবল নতুন বিয়ে করছে, SSC পরীক্ষাতে নতুন বিয়ে করছে। আল্লাহ আল্লাহ, খবর পেলেন কিভাবে? এই যে এখানে কে যেন খবর দিয়েছে, সাথে সাথে চলে আসছে। আমি মোহাম্মদপুর থাকি, কুমিল্লা থাকে পরিবার, আমরা মোহাম্মদপুর থাকি। আপনার দেবরের নাম কি? সে কতদিন ধরে? রাছেল। আগে বাপ করতো, বাপেরটা ছেলে করে, এখন বাপেরটা ছেলে করে। যিনি বলছেন যে স্বজন রাসেল নামে যে এই বাসার যে কেয়ারটেকার, তিনি মারা গিয়েছেন। তার ভাবি, মানে তিনি ছুটে এসেছেন মোহাম্মদপুর থেকে। তিনি যেটি বলছেন যে তার বাবা এখানে কেয়ারটেকার হিসেবে কাজ করত এবং তারপরে তার ছেলে SSC পাস করার পর সে এখানে কেয়ারটেকার হিসেবে সে কাজ করত এবং সে সদ্য বিবাহিত। তিনি অগ্নিকাণ্ডে এই নিচতলাতে তিনি মারা গিয়েছেন। কিছুক্ষণ আগে যে কেমিক্যালের রং দেখছিলাম, এখন কিন্তু অন্যরকম রং। তো এই কেমিক্যাল যেভাবে মজুত করে রাখা হয়েছে, আসলে পুরাতন ঢাকার এই আরমানিটোলার এই সড়কের আশেপাশের কিন্তু অনেক কেমিক্যালের কিন্তু দোকান রয়েছে। ঠিক এই হাজি মুসা ম্যানশনের পাশে যে দোকানগুলো রয়েছে, এখন এখানে মানে একতলা ভবন, এখানে কিন্তু সব কেমিক্যালের দোকান।
তো এখানকার স্থানীয়রা বলছেন যে এই আগুনটা যদি অন্যান্য কেমিক্যাল দোকানে যদি ছড়িয়ে পড়তো তাহলে আসলে এই এলাকায় পুরোটা আগুনটা ছড়িয়ে পড়তো, এবং সৌভাগ্যক্রমে সেটি হয়নি। এবং এই সড়কটি বেশ প্রশস্ত সড়ক, যে কারণে ফায়ার সার্ভিসে 15টি ইউনিট আসতে পেরেছে। এই কেমিক্যালে কতটাই যে ফায়ার সার্ভিসের জুতার তলা পর্যন্ত খুলে গিয়েছে, এই কেমিক্যালের ভয়াবহতা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই অবস্থা কিন্তু এই কেমিক্যালের আগুনের ক্ষেত্রে হয়। আমরা ইতিপূর্বে যে অগ্নিকাণ্ড দেখেছি, সেই অগ্নিকাণ্ডে কিন্তু আমরা দেখেছি যে কেমিক্যালের আগুনে যারা নিরাপত্তা, যারা ফায়ার সার্ভিসে যারা কর্মী থাকেন তারা কিন্তু আসলে তাদের বেগ পেতে হয়। অক্সিজেন ব্যবহার করার পরও যে তীব্র ধোঁয়া যে কেমিক্যালে, সেই ধোঁয়াতে কিন্তু আসলে তারা বেশিক্ষণ টিকে থাকতে পারেন না। এই অবস্থায় কিন্তু আমরা দেখি। আমরা একটু ভেতরের দিকে একটু দেখানোর চেষ্টা করছি, যেখানে যারা ফায়ার সার্ভিসে যারা আছেন। এখানে আসলে এরকম একটি আবাসিক ভবনে যে এইভাবে কেমিক্যাল মজুত করে রাখা হয়েছে, এবং গতকাল বাসিন্দারা বলেছেন যে গতকাল রাত্রেও, গতকাল দুপুরবেলাও কিন্তু অনেক কেমিক্যাল আনা হয়েছে। সেই কেমিক্যাল কিন্তু তারা প্রতিবাদ করেছেন, কিন্তু যিনি ভবনের মালিক তারা আসলে সেইভাবে কোনো কর্ণপাত করেননি। আমি একটু দেখাতে চাচ্ছি যে এখনও ফায়ার সার্ভিস তারা কিন্তু এই কেমিক্যালের এই আগুনটা নিয়ন্ত্রণে আনার জন্য তারা এখনও পানি ছিটিয়ে যাচ্ছেন। এবং যারা এই 17টি পরিবারের প্রত্যেকেরই একটু অভিযোগ, সেটি হচ্ছে যে তারা বলছেন একাধিকবার কিন্তু এই গত 6 বছর আগে ভবনটি তৈরি করার পর কিন্তু তখন থেকে এই কেমিক্যাল গোডাউন, এবং এই ভবনের বাসিন্দারা তারা অনেকবার তাদেরকে মালিকপক্ষকে এবং ভবনের মালিককে অনুরোধ করেছেন যে তারা যেন এই কেমিক্যালগুলো সরিয়ে নেয়, কিন্তু সেই অনুরোধে কোনো কর্ণপাত করা হয়নি, এবং সে কারণেই কিন্তু এরকম দুর্ঘটনা ঘটেছে। এই যে কেমিক্যালের গোডাউন, আপনি নিশ্চয়ই ডান পাশে সহকর্মী ক্যামেরা পার্সন জয়নালকে বলছি যে কেমিক্যালের যে মজুদ, যেভাবে লিকুইড কেমিক্যাল মজুদ করে রাখা হয়েছে, সেই অবস্থাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসে যারা কর্মী যারা আছেন তারা আপ্রাণ চেষ্টা করছেন যাতে এই কেমিক্যাল সৃষ্ট যে আগুন কোথাও যেন না থাকে, কারণ এখনও কিন্তু প্রচুর পরিমাণ বিপুল অনেক কেমিক্যাল কিন্তু মজুদ রয়েছে। আমরা একটু ফায়ার সার্ভিসে যারা আছেন তাদের সাথে একটু চেষ্টা করছেন, এখনও সরাসরি তারা চেষ্টা করছেন এই কেমিক্যালকে ঠান্ডা রাখার জন্য, কারণ ভবনের যে ক্ষতি হয়েছে এখনও কিন্তু এখানে উত্তাপ রয়েছে। ফায়ার সার্ভিসের 3 জন সদস্য তারা কিন্তু আহত হয়েছেন, এবং তারা আপ্রাণ চেষ্টা করেছেন যাতে দ্রুত এই আগুনটা নিয়ন্ত্রণে আনা যায়, এবং তাদের এই 15টি ইউনিটের আপ্রাণ চেষ্টায় কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তারপরও কিন্তু এই ভবনটি এখনও ঝুঁকিপূর্ণ ভবন। এখানে যেহেতু এখনও কেমিক্যাল মজুদ রয়েছে, আর কোথাও যদি আগুন থেকে থাকে সেই আগুন থেকে আবার কিন্তু অগ্নিকাণ্ডের সম্ভাবনা থাকতে পারে, এরকম একটা ঝুঁকি কিন্তু রয়েছে। যে কারণে ফায়ার সার্ভিসে যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা বলছেন যে এই ভবনটিতে প্রচুর পরিমাণে পানি দিতে হবে, তাহলেই আসলে এই পানি দেওয়ার ফলেই কিন্তু এই ভবনে যে কেমিক্যালের যে অবস্থা, জি এই সেই কেমিক্যাল গোডাউন, সেই গোডাউন থেকে আবার অগ্নিকাণ্ড হতে পারে, কারণ আশেপাশে কিন্তু আরও কেমিক্যালের দোকান রয়েছে। আমরা যেটা জেনেছি সেটি হচ্ছে যে আমরা আপনাদেরকে আরও একটু দেখাতে চাই যে অবস্থা, সেই কেমিক্যাল নিশ্চয়ই এইভাবে ড্রাম ভর্তি কেমিক্যালগুলো রয়েছে। মঈন অ্যান্ড ব্রাদার্স RS এন্টারপ্রাইজ, আমরা গতকালও তাদের যে মেমো দেখলাম, সেই দোকানে মেমোতে দেখছি যে সেই মেমোতে তারা অনেক কেমিক্যাল বস্তা এবং ড্রাম তারা মজুত করেছেন। আমরা একটু দোতলায় গিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করব। এখানের কেমিক্যালের রং দেখুন, সেই রং কিন্তু বলে দিচ্ছে আসলে কিছুক্ষণ পর পর রং বদলাচ্ছে। সেই অবস্থাটা আসলে কতটা ভয়াবহ বলা যেতে পারে সেটা এখানে বলার অপেক্ষা রাখে না। আমরা একটু পাশের কেমিক্যালের আরও দোকান আপনাদেরকে একটু দেখাতে চাই যে কেমিক্যালের যে মার্কেট, সেই মার্কেট কিন্তু পাশেই রয়েছে। এখানে আমরা একজন যিনি এই ভবনেরই বাসিন্দা, তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি এবং তার কাছ থেকে জানার চেষ্টা করছি যে
গত বছর যে চকবাজারে আগুন লাগছে, তারপরে এই কেমিক্যালের উপরে একটা নিষেধাজ্ঞা জারি হয়েছে যে লাইসেন্স দেওয়া নিষেধ। তো লাইসেন্স দেয় না কেউ রে, সবাই কেমিক্যাল সরায় নিবে এখান থেকে বলছে এটা। কিন্তু তারপরে আমরা বললাম যে এই সেটে রুম 2টা ছিল, আমি বলছিলাম যে আমার এই 2টা রুম ভাড়া দিয়ে দেন, যেহেতু কেমিক্যাল আপনারা সরায় নিছেন। হয় কি না, এই এখানকার মন্ত্রী আসবে, সাইদ খোকন মেয়র আসবে, এসে সিদ্ধান্ত দিবে আমাদের। পরে উনি আইসা সিদ্ধান্ত দিছে যে যেগুলি নাকি আগুন ধরবে না সেই ধরনের কেমিক্যাল, কয়টা কেমিক্যাল জানিয়ে এরা অ্যালাউ করছে। হ্যাঁ, কিছুদিন খুবই তৎপর ছিল, কিছুদিন কোনো রকমের ছিল না, কিছুদিন খুবই। আর কেউ কি চেনেন যে এই ভবনে বাস করতো এখানে? আপনি তো এখানে এই ভবনে আপনি তো ছিলেন, তাই না? অগ্নিকাণ্ডের সময় ঘটনাটা কি হয়েছিল একটু বলুন তো। অগ্নিকাণ্ডের সময় কি হয়েছিল সেটা ভালো বলতে পারবে আমার ভাই। যে আমি নিশ্চয় এখানে একজনকে আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করছি। আপনি একটু এদিকটা দাঁড়ান, আপনি একটু এদিকটা আসেন, এই সূর্যের দিকে তো আপনি এদিকটা আসেন, আমরা একটু আপনার সাথে কথা বলবো। আপনি তো এটা হলো 2:45টার দিকে আম্মু চিল্লাচিল্লি শব্দে, তো আম্মু বের হয়, ডাইনিং স্পেসে আসে, আমাকেও ডাক দেয়, আমি উঠি। পরে গেটের খুলে দেখি আমাদের ডাইনিং স্পেসটা মোটামুটি আর কি অন্ধকার হয়ে আছে ধোঁয়ায়। পরে আমরা মেইন গেট খুলে একটু হাঁটতে হয়, হেঁটে তারপর আমাদের একটা কেচি গেট আছে মেইন গেট, ওইটার সামনে আসি যখন আমি, তখন দেখি একদম আর কি আগুন একদম কেচি গেটের সামনে চলে আসছে। পরে আমরা এটাকে আর কি আগুনের হিটে চলে যাই দূরে চলে যাওয়ার পরে ওই দিক থেকে আসছে যখন ব্যাক করি আবার, তখন একদম ধোঁয়ায় আর কি মুখটুক একদম জ্বলতেছিল, এরকম অবস্থা। পরে আমরা বারান্দার দিকে যাই, বারান্দার দিকে যেয়ে আমরা বারান্দার রেলিং গ্রিল ভাঙার পরে তারপর ওই দিক থেকে আমরা পাশের ছাদে আর কি লাফ দিয়ে নামি আমরা। তো এটা আর কি প্রচুর, আমাদের 3 তলা পর্যন্ত খবর পাইছি আমি যে এটা 5 তলা পর্যন্ত আগুন চলে গেছিল, প্রচুর হিট ছিল। হ্যাঁ, নিচ থেকে উপরের দিকে উঠতেছিল। বলো যে এই এলাকা থেকে কেমিক্যাল মুক্ত এই যে অবস্থা, আমরা একটু আপনাদেরকে একটু দেখাতে চাই। একটু আমরা এই ভবনে একটু দোতলায় যাই। এই ভবনের দোতলায় যে সরু সিঁড়ি, এই ভবনে যে 17টি পরিবার বসবাস করে তাদের কিন্তু লিফট নেই, এবং তাদের নামার কিন্তু এই যে সিঁড়ি, সেই সিঁড়িটি কিন্তু দিয়ে তারা আসলে ওঠানামা করেন। তো ধোয়ার কারণে কিন্তু এই সিঁড়ি ব্যবহার করতে পারেননি, অনেকে আটকা পড়েছেন। সৌভাগ্যক্রমে একটি 4 তলায় গ্রিল কাটা ছিল, পাশের ভবনের ছাদ ফাঁকা ছিল, যে কারণে এই গ্রিল দিয়ে অনেকে বের হয়ে গেছেন। আবার ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তারা কিন্তু তারা চেষ্টা করে অনেককে উদ্ধার করেছে। তো একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে সেই সুরাইয়া, তিনি মিডফোর্ডে নেওয়ার পর তিনি মারা গেছেন। ধোয়ার কুণ্ডলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভয়াবহ অবস্থা এই অগ্নিকাণ্ড। এই অংশ দিয়ে কিন্তু মূলত আগুনটা এবং ধোঁয়া কিন্তু উপরের দিকে উঠেছে, এবং এখন আমরা যে দোতলায় দাঁড়িয়ে আছি এখানে অনেক উত্তাপ, এবং এখানে যারা বাসিন্দারা রয়েছেন সেই বাসিন্দারা আসলে তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা বসবাস করেছেন। তারা কিন্তু অনেকবার বলেছেন যে এই কেমিক্যাল গোডাউন সরিয়ে ফেলার জন্য মালিক পক্ষকে অনুরোধ জানিয়েছে। আসলে সেই অনুরোধে কর্ণপাত করা হয়নি, যে কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এবং যারা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আছেন তারা বলছেন যে তারা বলছেন যে এই দুর্ঘটনাটা আরো বড় হতে পারত। সেই ক্ষেত্রে সৌভাগ্যবান যে এখানে আসলে পুরোপুরি গোডাউনে এই অগ্নিকাণ্ডের যে তীব্রতা, এবং পুরো গোডাউনে কিন্তু যেখানে কেমিক্যাল মজুদ সেখানে আগুন আসলে ছড়িয়ে পড়েনি। জোহা, নাজমুল, আসলে আপনি ঠিকই বলেছেন। আমরা দেখছিলাম যে আরমানিটোলা হাজী মুসা মেনশনের 6 তলা ভবনটির কাঠামো এবং অন্যান্য পরিস্থিতির কারণে এটি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অন্যদিকে ময়মনসিংহের ধোবাউড়ায় আগুনে পুড়ে গেছে 7টি দোকান। বৃহস্পতিবার রাতে দুধনই বাজার চৌরাস্তায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় একটি দোকানে হঠাৎই আগুন লাগে, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এর সঙ্গে নিচ্ছি যমুনা নিউজ থেকে আরেকটা বিরতি। তবে আরেকবার মনে করে দিতে চাই, আপনার ঘরে কিংবা বাইরে যেখানেই থাকুন কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনার হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। সঙ্গে থাকুন, ফিরছে একটু পরেই। আবারও স্বাগত, আপনারা দেখছেন যমুনা নিউজ। নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ মামুনুর রশিদকে ঢাকা থেকে বরিশাল বিভাগে বদলি করা হয়েছে। সম্প্রতি রাজধানীতে এক নারী চিকিৎসকের পরিচয়পত্র দেখা নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার সময় মামুনুর রশিদ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বে ছিলেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে বদলি করা হয়েছে। তার বদলির বিষয়টি আগে থেকেই প্রক্রিয়াধীন ছিল। গত রোববার রাজধানীর এলিফ্যান্ট রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নিরাপত্তা চৌকিতে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ এক নারী চিকিৎসকের পরিচয়পত্র দেখতে চান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ওই নারী চিকিৎসকের পরিচয়পত্র দেখতে চান পুলিশ সদস্যরা। ঘটনার সময় উত্তেজিত হয়ে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডা করতে দেখা যায় ওই চিকিৎসককে। লকডাউনের সরকারি বিধিনিষেধ পরিপালনে অনেক ক্ষেত্রে কঠোরতার পরিচয় দিচ্ছে পুলিশ। কখনো কখনো সমালোচনা হচ্ছে তাদের কর্মকাণ্ড নিয়ে। আবার রিকশা চালকদের সাথে তাদের যে ব্যবহার, প্রাইভেট কারের ক্ষেত্রে তা করা হয় না বলেও অনুযোগ অনেকের। সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে যার যা কাজ তিনি তা করবেন, তবে জরুরি কাজে বের হওয়া কাউকে হয়রানি করা যাবে না। প্রত্যেকের প্রাপ্য সম্মান দিতে হবে। বৈশাখের প্রখর রোদ আর রোদ সঙ্গী করেই চেকপোস্টে ঘন্টার পর ঘন্টা দায়িত্ব পালন করছে পুলিশের সদস্যরা। কোনো কোনো চেকপোস্টে গাড়ি থামিয়ে পাশ দেখতে চাইলে মুহূর্তেই তৈরি হচ্ছে জটলা। তাই জিজ্ঞাসাবাদের প্রবণতা কমে আসছে, অনেকটা ঢিলেঢালা চেকপোস্টগুলো। উপরের রৌদ্র, নিচের রৌদ্র, সব রৌদ্রের ভিতরে গরমে উত্তপ্ত অবস্থা। আমরা এখনো মাত্র মাঠে আছি। এখানে দাঁড়িয়ে চেকপোস্ট করা যে কত কষ্টের, ওরা তো সেটা বুঝবে না। আমরা ওরকমভাবে স্বাভাবিকভাবে এটা মেনে নিই, ওটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই। জরুরি কাজের জন্য কার্ড আছে। লকডাউনে ঘরে থাকার জন্য বারবার বলা হলেও কারণে অকারণে বের হচ্ছে অনেকে। ব্যাংকে যাবেন টাকা আনতে, মুভমেন্ট পাস আছে। অনেক ক্ষেত্রে জেনে বুঝেও ছাড় দিচ্ছে পুলিশ। প্রেসক্রিপশন দেখায়, দেখা যায় যে 2019 সালেরও প্রেসক্রিপশন দেখায় তারা বলতেছে যে আমরা ডক্টরের কাছে যাচ্ছি। আমি যদি পুলিশের সাথে ব্যবহার করি, অবশ্যই পুলিশ আমার সাথে ব্যবহার করবে, তাই না? আমি যদি পুলিশকে বোঝাতে পারি, সে অবশ্যই বুঝবে, এটাই তো স্বাভাবিক। এর মধ্যে বাহাসের ঘটনাও আছে একাধিক। পুলিশ সদর দপ্তরের দাবি, জিজ্ঞাসাবাদে অপ্রয়োজনীয় তর্কে জড়িয়েছেন কেউ কেউ। আইনি দুর্বলতার কারণে এমন ঘটনা ঘটছে বলে মনে করেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। বললেন, চলাচলের উপর যে বিধিনিষেধ তার আইনি ভিত্তি খুব দুর্বল। এটা মহামারী নিয়ন্ত্রণের জন্য মহামারী সংক্রামক নিয়ন্ত্রণ আইনে যদি এটা করা হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আইনের ফোর্স পেত, এবং সেখানে পুলিশও জানে, দেখেন পুলিশও কিন্তু তেমন বেশি কিছু করার সাহস পাচ্ছে না, কারণ সেই আইনের হাতিয়ারটা তার কাছে শক্তিশালী নাই। আবার যারা এটা লকডাউনের মানে নিষেধাজ্ঞার মধ্যে যারা বেরোচ্ছেন তারাও জানে যে এটা তো আইনি তেমন একটা ভিত্তি নাই। এই জন্য কিন্তু ওই চাপটা দুই পক্ষের উপরে পড়ছে, যারা আমরা রাস্তায় আছি এবং পুলিশের উপরে। চেকপোস্টের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চান মঞ্জিল মোর্শেদ। রাফি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। লকডাউনের মধ্যে দিনে দুপুরে চট্টগ্রামের একটি স্কুলে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। সব কক্ষ, এমনকি বঙ্গবন্ধুর মুরালও ভাঙচুর করে তারা। স্কুলে জমি দখলে মরিয়া এই চক্রটির সবাই হেফাজত এবং জামায়াতের কর্মী বলে দাবি স্থানীয়দের। অভিযুক্তদের গ্রেপ্তার না করে পুলিশ উল্টো তাদের পক্ষ নিয়েছে বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। গেল 19 এপ্রিল দিনে দুপুরে 15 থেকে 20 জনের সশস্ত্র এক দুর্বৃত্ত এভাবেই তাণ্ডব চালায় চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় অবস্থিত হাজেরা তজু স্কুল অ্যান্ড কলেজে। সীমানা প্রাচীর ভেঙে স্কুলের ভিতরে ঢুকে কম্পিউটার ল্যাব ভাঙচুর সহ প্রতিটি কক্ষ তছনছ করে ফেলে তারা। স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যাওয়ার সময় ভাঙচুর করে তৃতীয় তলার দেয়ালে স্থাপিত বঙ্গবন্ধুর মুরাল। হামলাকারীদের সবাই চিহ্নিত অপরাধী এবং হেফাজত ও জামায়াতের রাজনীতির সাথে জড়িত বলে দাবি স্থানীয়দের। মানিকুল ইসলাম ছেলেটা নতুন নাকি হেফাজত করে, আর শাহেদ আর করিম এরা বিএমপি করতো, আর ওদের আরেকটা ভাই জামাতের সাথে জড়িত। ওদের কিছু ছেলে পেলে আসছে যারা হেফাজতের সাথে আসলে জড়িত। এটা আমাদের মনে হচ্ছে পলিটিক্যাল উদ্দেশ্যে প্রণোদিত। বঙ্গবন্ধুর বিরোধীরা এই কাজটা করেছে বলে আমার মনে হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরেই স্কুলের জমি দখলের চেষ্টা করে আসছে, তারই অংশ হিসাবে এই হামলা।
আমাদের কেনা জায়গার ভিতরে ওরা ভেঙে দাবি করতে চাচ্ছে যে এটা ওদের কেনা জায়গা, কিন্তু এখানে আমাদের নামজারি করা আছে, স্কুলের নামে কেনা আছে। দাম ভাঙিয়া তারপর আবার ওইখানে যাই 2 তলার মধ্যে যাই, আমাদের কম্পিউটার ল্যাপটপ রুমে ঢুকি এরা ল্যাপটপ কিছু নিয়ে গেছে। এ ঘটনায় বাদী হয়ে শহীদুল ইসলাম, আব্দুল করিম, মানিক, আনুসহ 8 জনকে আসামি করে চাঁদগাঁও থানায় মামলা করেছে স্কুল কর্তৃপক্ষ। তবে হামলাকারীদের গ্রেফতার না করে পুলিশ উল্টো স্কুল ম্যানেজমেন্টের বিরুদ্ধেই চাঁদাবাজির মামলা কুড়িয়েছে বলে অভিযোগ বাদীপক্ষের। এটা তো আমার বিরুদ্ধে অভিযোগটা আসছে, পুলিশ বলতে কে ইন্ধন দিয়ে তাদেরকে মামলা করাবো? এটা আমার বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো, আমার কোনো সমস্যা নেই। রমজানের দ্বিতীয় দিনে তারাবি নামাজকে কেন্দ্র করে চাঁদগাঁও আবাসিক এলাকার মসজিদে হিজবুত তাহরির ও জামায়াত শিবির নেতাকর্মীদের নজিরবিহীন তাণ্ডবের সময়ও ওসি মোস্তাফিজুর রহমানের নির্বিকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। এই সঙ্গে নিচ্ছি যমুনা নিউজ থেকে আরেকটা বিরতি। তবে তার আগে আপনাদের মনে করে দিতে চাই, আপনার ঘরে কিংবা বাইরে যেখানেই থাকুন কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনার হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। আমাদের সঙ্গে থাকুন, আবারও ফিরছি। আবারও স্বাগত, ফিরে এলাম যমুনা নিউজে। কোভিড রোগীদের জন্য জেলা শহরে এখনও কেবল সাধারণ চিকিৎসা। সরকারের নির্দেশনা থাকলেও 1 বছরে চালু করা যায়নি আইসিইউ সেবা। সংযোজনের অভাবে টাঙ্গাইলে 1 মাস ধরে পড়ে আছে 10টি আইসিইউ ইউনিট। নাটোরে সেন্ট্রাল অক্সিজেন ইউনিট যেন সোনার হরিণ। স্বাভাবিক সময়েই সক্ষমতার দ্বিগুণ রোগীর চাপ থাকে নাটোর সদর হাসপাতালে। করোনা সংক্রমণের পর গত 1 বছর এই চাপ আরেক দফা বেড়েছে। অথচ সংকটাপন্ন কোভিড রোগীদের জন্য এতদিনেও আইসিইউ সেবা চালু করা যায়নি। নেই সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস। যে এই একটা কেন্দ্রীয় হসপিটাল, অথচ এখানে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা নেই। করোনার শুধুমাত্র এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কার্ডিওলজি বিভাগ, আইসিইউ বিভাগ, নানান কিছু হওয়ার কথা ছিল, যেটা গত 2020 সালে আমরা জেনেছি যে হস্তান্তর করার কথা ছিল। 2 মাসের মধ্যে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালুর আশ্বাস প্রশাসন কর্তাদের। 40টি বেডের অক্সিজেনের কাজ তারা সম্পন্ন করে দেবে এবং টোটাল কাজটি আগামী 2 মাসের মধ্যে যাতে আমরা করে দেয় সেজন্য আমরা তাদেরকে বলেছি এবং তারা আশ্বস্ত করেছে। আজকে থেকে আমরা এই কার্যক্রমটা শুরু করতে পারবো। সেটা হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের একটা পার্ট আমরা এখানে শুরু করতে যাচ্ছি, যেটা অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে দেবেন। পরবর্তীতে বড় একটা প্ল্যান তৈরি হবে যার মাধ্যমে আমরা রোগীদেরকে সেবাটা দিতে পারবো। প্রতি জেলায় আইসিইউ সেবা চালুর সরকারি ঘোষণার 1 বছর পর সম্প্রতি 10টি ইমার্জেন্সি বেড পৌঁছেছে টাঙ্গাইলে, কিন্তু 1 মাস ধরে পড়ে আছে কোভিড রোগীদের জীবন রক্ষাকারী এই শয্যা। আমরা শুনেছি যে 10টা ইস্যু এসেছে, এখন কবে তাড়াতাড়ি তাদের ওটা শুরু করবে সেটাও তো জানি না। পরিকাঠামো অনেক সুন্দর হয়েছে, অনেক লম্বা লম্বা বিশাল বিশাল দালান তৈরি করা হয়েছে, সর্বোচ্চ লেভেলের যন্ত্রপাতি কেনা হয়েছে, এসি লাগানো হয়েছে, কিন্তু সেটা যে পরিচালনা করবে সেই মানুষ নেই। সিভিল সার্জন জানিয়েছেন দক্ষ জনবলের অভাবে চালু হচ্ছে না নিবিড় পরিচর্যা কেন্দ্র। আইসিইউর জন্য এক্সপার্ট মেন হচ্ছে আসলে সারা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই শর্ট। তো আমরা এখানে আমাদের অ্যানেস্থেসিস্ট যারা রয়েছেন, যারা আইসিইউ চালান, এখন পর্যন্ত আমাদের যারা ম্যান পাওয়ার আছেন এটা মোটামুটি মানে এই 10 বেডের চালানোর জন্য তারা সাফিসিয়েন্ট। আইসিইউ না থাকায় কোভিড ডেডিকেটেড সেবা কেন্দ্র থেকে প্রতিদিনই রোগী পাঠানো হচ্ছে ঢাকার হাসপাতালগুলোয়। আমিন বাবু, যমুনা নিউজ। সরকারের নানা প্রচেষ্টা সত্ত্বেও রাজধানীর শপিং মল থেকে শুরু করে হাটবাজারে সকলেরই মাস্ক ব্যবহারের অনীহা। সেখানে ব্যতিক্রম হিসেবে বাংলাদেশের অনন্য দৃষ্টান্ত গড়েছে শ্রীপুরের ধনুয়া গ্রামের সাতানি হাট। ক্রেতা অথবা বিক্রেতা যেই হোক না কেন, হাটে আসতে হলে অবশ্যই ব্যবহার করতে হবে মাস্ক। করোনার কারণে এরই মধ্যে হাট থেকে খাজনা আদায়ও বন্ধ করেছে ইজারাদার। ব্যতিক্রমী হাটের গল্প জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন মেহেদি মিরাজ। শত বছরের ঐতিহ্যকে কেন্দ্র করে গ্রাম্য হাটের পরিচিত চিত্র এটি। তবে এমন ছবির মাঝে রয়েছে কিছুটা ভিন্নতা। গ্রাম্য হাটের দোকানিরা ব্যস্ত তাদের পসরা সাজাতে, মুখে মাস্ক পরতে ভুল করেননি কেউ। ঢাকা থেকে 60 কিলোমিটার দূরে শ্রীপুরের ধনুয়া গ্রামের সাতানি হাট দেশের অন্যান্য হাট থেকে
একেবারেই আলাদা। শনি ও মঙ্গলবার জোহরের নামাজের পর থেকেই বেড়ে যায় দোকানিদের ব্যস্ততা। শিশু থেকে বৃদ্ধ প্রায় সকলের মুখেই মাস্ক, কোনো অনীহা নেই, রয়েছে স্বতঃস্ফূর্ততা। চেষ্টা তো করতেছি আল্লাহর সর্বোচ্চ শক্তি তো আল্লাহর কাছে। মাস্ক পরছে এই করোনার লিগে মানে সবাই পরে আমগর ভরুন লাগে পরে না, এরা ভুল করতেছে। এক রোগীর দিকে 600 রোগী হইব, এরা ভুল করতেছে না। মাস্ক পরা তো ভালো, এমনি মনে করেন ধুলাবালু যে আছে এটা না কেউ যায় না। শুধু বিক্রেতা নয়, ক্রেতাদেরকেও অবশ্যই পরতে হবে মাস্ক। ব্যত্যয় হলে ইজারাদারের পক্ষ থেকে হাতে তুলে দেওয়া হয় মাস্ক। মনে করেন আজকে আমি সবাই থেকে ওইটা এসে পড়ছি যে বলে আমি এসে মাছ রেখে আসছি, এখানে পাইছি মাছ যা দুই একজন যদি নাও পরে তাও দিয়ে দেয়, মাছগুলা দেয়, তাতে সবাই পরে। করোনা আসছে, অবশ্যই আপনার সবাইকে মাস্ক পরে থাকতে হবে। মহামারী এবং রমজান মাসকে কেন্দ্র করে ইতিমধ্যেই হাটকে খাজনামুক্ত ঘোষণা করেছে ইজারাদার। এমন উদ্যোগের বিষয়ে প্রথমে কটু কথা বললেও ধীরে ধীরে প্রায় সকলেই মাস্ক ব্যবহারে উৎসাহী হয়ে উঠেছে। এর সঠিক প্রক্রিয়াকে আমরা জানি না, শুধু এটুকু জানি মাস্ক পরলে এটা থেকে নিরাপদ থাকা যাবে। এর জন্যই আমরা বিশেষ করে এই মাস্কের প্রতি জোরদার করেছি, যাতে মাস্ক সকলেই পরে, আর গ্রামের মধ্যে যাতে মাস্কের পরার অভ্যাসটা সবাই গড়ে ওঠে। আমি এই প্রচেষ্টা থেকে সবার মাঝে মাস্কের বিষয়টা নিশ্চিত করতেছি। নিজ এলাকার সুনামের জন্য নয়, এমন পদক্ষেপ ছড়িয়ে পড়বে সারা দেশে, যার ফলে দ্রুতই মহামারী মুক্ত হবে বাংলাদেশ, এমনই আশা ধনুয়াবাসীর। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, শ্রীপুর, গাজীপুর। করোনাকালে উড়োজাহাজে ভাড়া নিয়ে চরম ভোগান্তিতে প্রবাসী কর্মীরা। 1 বছর আগের তুলনায় 2.5 গুণের বেশি ভাড়া গুনতে হচ্ছে। বাড়ি আসাতেই এবার অনেকের খরচ হয়ে গেল 3 থেকে 5 মাসের আয়। জনশক্তি ব্যবসায়ীদের অভিযোগ, প্রবাসী কর্মীদের সাথে অমানবিক আচরণ করছে বাংলাদেশ বিমানসহ বিদেশি এয়ারলাইন্সের কোম্পানিগুলো। এতে বেড়ে যাচ্ছে অভিবাসন ব্যয়। ভাড়া কমানোর কার্যকর উদ্যোগ না থাকায় প্রবাসী কর্মীরা বেশ ক্ষুব্ধ। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশির সংখ্যা 1.25 কোটির বেশি। এদের অধিকাংশের অবস্থান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, ওমান, এই 5 দেশেই কাজ করেন 70% বেশি। করোনাকালে ছুটিতে এসে চরম বিপাকে পড়েছেন প্রবাসী কর্মীরা। আগের চেয়ে বিমান ভাড়া গুনতে হচ্ছে 2.5 থেকে 3 গুণ বেশি। 3000, 3500, 4000 রিয়ালের মধ্যে নিতে হচ্ছে, কারণ এর আগে তা এত ছিল না। করোনার আগে 1600, 1500, 1400 এভাবে আমি আইছি আপ ডাউন টিকিট। অনেকের আছে 3 মাসের বেতন জমা করে তারপর টিকিট কাটার লাগছে। আপ ডাউন ভাড়া ছিল আপনার 36,000 টাকা, কাতার থেকে আপ ডাউন টিকিট কাটছি। এখন তো আপ ডাউন তো স্যার দূরের কথা, এক সিঙ্গেলে আপনার 60,000 পৌঁছাইতেছে, নিচে 42। করোনাকালে মধ্যপ্রাচ্যগামী বিমান ভাড়া বেড়েছে সবচেয়ে বেশি। সৌদি আরব ও দুবাই যেতে প্রতিটি কর্মীকে গুনতে হচ্ছে 70 থেকে 85,000 টাকা। প্রতিবেশী নেপাল এবং ভারতের চেয়ে এ ভাড়া কয়েক গুণ বেশি। অভিবাসন খাতের ব্যবসায়ীরা বলছেন, বিমান ভাড়া নিয়ে যা হচ্ছে তা রীতিমতো অমানবিক। অভিবাসন ব্যয় ভাড়ার মূল আপনি যদি শতকরা হিসাব করেন, আমার মনে হয় 80% বিমান পরিবহন সংস্থার জন্য দায়ী। আপনার 40,000 টাকার টিকিট এখন 90,000 টাকা দিয়ে পাচ্ছেন না। নিউ ইয়র্কে যেতে লাগে আপনার যে টাকা লাগে, বাংলাদেশ থেকে রিয়াদে যেতে তার চেয়ে বেশি টাকা লাগে। এটা একটা অস্বাভাবিক একটা বিষয় হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। আমরা অন্য কোনো দেশে আমরা এটা দেখছি না। শ্রমিকদের উপর একটা শোষণ করা হচ্ছে। কিন্তু অন্য এয়ারলাইন্সের সাথে পাল্লা দিয়ে ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ বিমানও। সংশ্লিষ্টরা বলছেন, এখনই নিয়ন্ত্রণের উদ্যোগ না নিলে চরম বিপর্যয় নেমে আসবে জনশক্তি রপ্তানিতে। আমাদের যে পতাকাবাহী যে ফ্লাইটটা বিমানটা রয়েছে তারাই তো ফেয়ার বাড়িয়ে দিচ্ছে। এখন বাংলাদেশে প্রচুর কর্মী আটকে রয়েছে, যেহেতু তার টিকিটটা বাতিল হয়ে গিয়েছে, বিমান ভাড়া জোগাড় করতে পারছে না। বিমান ভাড়া বেশি হওয়ার কারণে বিদেশে চাকরিতে ফিরে যেতে পারছে না। যৌক্তিক একটা ভাড়া নির্ধারণ করে আমাদের কর্মীদেরকে যদি প্রেরণের ব্যবস্থা করা না হয়, তাহলে কিন্তু আমাদের অভিবাসন খাত দারুণভাবে একটা হুমকির মুখোমুখি পড়বে। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, বিমান ভাড়া কমিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। যাত্রী কম নিতে হয়েছে, আমার ক্যাপাসিটির বেশি। আমরা যখন চার্টার কিংবা বিশেষ ফ্লাইট চালিয়েছি, তখন কিন্তু কিছু নির্দেশনা থেকেছে যে যাওয়ার সময় আমরা যাত্রী নিতে পারবো, আসার সময় আনতে পারবো না। অতিরিক্ত ভাড়া সব এয়ারলাইন্সই রাখছে এভাবে।
একেবারে শ্রমিকদের জন্য দে শুড বি স্পেশাল রেট অ্যান্ড আর কিছু না, অন্যান্য এয়ারলাইন না হোক, বিমানে কিন্তু একটা স্পেশাল রেট থাকা উচিত। বিমান ভাড়া বৃদ্ধির কারণে একদিকে বাড়ছে অভিবাসন ব্যয়, অন্যদিকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্স কোম্পানিগুলো। তাই ভাড়া নিয়ন্ত্রণে দরকার কার্যকর উদ্যোগ। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নিচ্ছে এই সঙ্গে যমুনা নিউজ থেকে আরেকটা বিরতি, তবে এরই সঙ্গে আরেকবার আপনাদের মনে করে দিতে চাই, আপনারা ঘরে কিংবা বাইরে যেখানেই থাকুন কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনার হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। আমাদের সঙ্গে থাকুন, আবারও ফিরছি। আবারও স্বাগত, আপনারা দেখছেন যমুনা নিউজ। কক্সবাজারের টেকনাফে ডাকাত দলের হামলায় এক রোহিঙ্গা সিএনজি চালক নিহত হয়েছেন, আহত হয়েছে আরও 2 জন। বৃহস্পতিবার রাতে দমদমিয়ার নেচার পার্কের পাশে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় এক রোহিঙ্গা কিশোরকে অপহরণ করে পাহাড়ে আটকে রেখেছে ডাকাত দল। এমন খবর পেয়ে স্থানীয় একদল যুবক সিএনজিতে করে ওই এলাকায় যায়। এ সময় উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে ডাকাত দল। গুলিবিদ্ধ হন সিএনজি চালক মোহাম্মদ হোসেন, রশিদুল্লাহ এবং এক পথচারী আয়াজ নামে একজন রোহিঙ্গা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান মোহাম্মদ হোসেন। এরপর থেকে খবর পেয়ে এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ওষুধের অপচয় রোধে সহায়তা করে লো ডেড ভলিউম সিরিঞ্জ। বিশ্বে করোনা টিকাদানের সাথে বাড়ছে সিরিঞ্জটির জনপ্রিয়তা। সাধারণ সিরিঞ্জের মাধ্যমে যেখানে 1 বোতল টিকা গড়ে 5 জনের শরীরে প্রয়োগ করা যায়, সেখানে এলডিভি ব্যবহারে 6 জনের দেহে প্রয়োগ করা সম্ভব সমপরিমাণ টিকা। সরকারের দূরদর্শিতায় বিশ্বব্যাপী এই সিরিঞ্জের বাজার পুরোটাই দক্ষিণ কোরিয়ার দখলে। কেতাবি নাম লোডেড স্পেস বা লোডেড ভলিউম, সংক্ষেপে এলডিভি সিরিঞ্জ। সাধারণ সিরিঞ্জের সাথে পার্থক্য, এতে ওষুধের অপচয় হয় 4 মাইক্রোলিটারেরও কম। 1 বোতল টিকায় অন্তত 1 ডোজ বেশি প্রয়োগ সম্ভব এলডিভি সিরিঞ্জ ব্যবহারের মাধ্যমে। 1 ডোজ বেশি দিলেও বর্তমান মজুদ টিকায় আমাদের দেশে অতিরিক্ত 40 লাখ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনা যাবে। বিশ্বজুড়ে করোনা টিকা কার্যক্রমের শুরুতেই বিষয়টি নজরে আসে দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষের। দেশটির এলডিভি সিরিঞ্জ উৎপাদনকারী প্রতিষ্ঠান পংলিমকে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসে সরকার। শুরুতে পংলিমের সিরিঞ্জ উৎপাদন ক্ষমতা ছিল মাসে 4 মিলিয়ন। ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় 10 মিলিয়নে। ডিসেম্বরের শেষে আমাদের কাছে এ ধরনের সিরিঞ্জের সন্ধান চাওয়া হয়। টিকা স্বল্পতায় এলডিভি সিরিঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আশা করি দ্রুত ভ্যাকসিনেশনে শিগগিরই সর্বত্র এই সিরিঞ্জ ব্যবহার শুরু হবে। মাত্র 80 জন কর্মী নিয়ে কাজ করত প্রতিষ্ঠানটি। উৎপাদন ও সরবরাহ বাড়িয়ে ফাইজারের হাত ধরে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে পংলিম। ফাইজারের করোনা টিকার বোতলে পরিমাণের জায়গায় এখন 5 ডোজের পরিবর্তে লেখা হচ্ছে 6 ডোজ। ফাইজার নিশ্চিত করেছে আমাদের সিরিঞ্জের মাধ্যমে 6 ডোজ দেওয়া সম্ভব। আমরা স্বাস্থ্য বিভাগকে জানিয়েছি 1 বোতল থেকে 7 ডোজ পর্যন্ত টিকা দেওয়া সম্ভব হবে এই সিরিঞ্জ ব্যবহার করলে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএর অনুমোদন পেয়েছে পংলিমের সিরিঞ্জ। 20টিরও বেশি দেশ থেকে 260 মিলিয়ন সিরিঞ্জের অর্ডারও পেয়েছে দক্ষিণ কোরিয়া। চেষ্টা চলছে ইউরোপের বাজার ধরার। এলডিভি সিরিঞ্জে ডেড ভলিউম 4 মাইক্রোলিটারের কম থাকে। আন্তর্জাতিক কঠোর নিরাপত্তা স্ট্যান্ডার্ডে পাশ করেছে আমাদের এলডিভি সিরিঞ্জ। যুক্তরাষ্ট্রের এফডিএ এর অনুমোদনও পেয়েছে। বহু দেশ থেকে অর্ডার পাচ্ছি। করোনা টিকার অপ্রতুলতার সময়ে একই পরিমাণ তরলে 1 ডোজ ওষুধ বেড়ে যাওয়াকে আশীর্বাদ হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। কাপড়ের দোকানের বিক্রয় কর্মীকে চড় মারার ঘটনায় অবশেষে স্ত্রীর হয়ে ক্ষমা প্রার্থনা করলেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত। দূতাবাসের বিবৃতিতে জানানো হয়, স্ত্রীর অগ্রহণযোগ্য আচরণে আন্তরিকভাবে দুঃখিত রাষ্ট্রদূত পিটার লেশওয়ার। ষাটোর্ধ্ব স্ত্রী জিয়াং জুয়েকিওর হয়ে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। দূতাবাসের দাবি, স্ট্রোক হওয়ার কারণে হাসপাতালে চিকিৎসাধীন কূটনীতিকের স্ত্রী সুস্থ হলেই তিনি পুলিশি তদন্তে সহায়তা করবেন। গেল 9 এপ্রিল সিউলের একটি দোকানে কেনাকাটা করেন জিয়াং। এবার জানাবো লা লিগার খবর। লিওনেল মেসির জোড়া গোলে গেতাফেকে
5-2 গোলে উড়িয়ে দিয়ে শিরোপা দৌড়ে রয়েছে কাতালান জায়ান্ট বার্সেলোনা। জোড়া গোল করেছেন লিওনেল মেসি। এক ম্যাচ কম খেলে লিগ টেবিলে অ্যাটলেটিকো এবং রিয়ালের পরেই অবস্থান বার্সার। এদিকে হুয়েস্কার বিপক্ষে 2-0 গোলের জয়ে শীর্ষস্থানে ফিরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গত অক্টোবরে গেতাফের কাছে 1-0 গোলের হারের দুঃসহ স্মৃতি ছিল, তবে জয় ভিন্ন অন্য কোনো বাস্তবতা ছিল না শিরোপা লড়াইয়ে থাকতে। টানা 19 লিগ ম্যাচে অজেয় থাকলেও রিয়ালের কাছে ধাক্কা খাওয়া বার্সার ক্ষতে প্রলেপ দিয়েছে কোপা দেল রের শিরোপা জয়। এদিন ন্যু ক্যাম্পে ম্যাচের 8 মিনিটেই বুস্কেটসের অ্যাসিস্ট থেকে লিওনেল মেসির গোলে লিড নেয় বার্সা, তবে ক্লেমো লংলের আত্মঘাতী গোলে সমতা ফেরে গেতাফে। 28 মিনিটে যেন একই ভুল করে সফরকারীরা। সোফিয়ান চাকলার ভুলে 2-1 গোলে এগিয়ে যায় কোম্যান শিষ্যরা। 5 মিনিট পর নিজের দ্বিতীয় আর লিগে 25তম গোলে ব্যবধান 3-1 করেন এলিমটেন। 69 মিনিটে পেনাল্টি পায় গেতাফে। স্পট কিকে দলকে লড়াইয়ে ফেরান এনএস উনাল, তবে শেষ দিকে ব্যবধান বাড়ান আরোহ। মেসির অসাধারণ কর্নারে দারুণ হেডে বল জালে পাঠান উরুগুয়ান ডিফেন্ডার। যোগ করার সময় ডিবক্সে ফাউলের শিকার হন আতোয়ান গ্রিজমান। হ্যাট্রিক করার সুযোগ নিজে না নিয়ে গ্রিজমানে আস্থা রাখেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। সফল স্পট কিক থেকে ব্যবধান 5-2 করেন তিনি। 31 ম্যাচে 21 জয় ও 5 ড্রয়ে 68 পয়েন্ট নিয়ে 3-এ ফিরল বার্সেলোনা। একটি করে ম্যাচ বেশি খেলা রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট যথাক্রমে 70 ও 73। আরেক ম্যাচে হুয়েস্কার বিপক্ষে সহজ জয় পায় লিগ লিডার অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে সাফল্য পেতে 39 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় সিমিওনের শিষ্যদের। লোরেন্টের অ্যাসিস্ট থেকে ডেডলক ভাঙেন কোর্রেয়া। 80 মিনিটে ওই লোরেন্টের অ্যাসিস্ট থেকে ব্যবধান 2-0 করেন কারাস্কো। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। এই ছিল এখনকার যমুনা নিউজে। দর্শক, আরেকবার বিদায়ের আগে আপনাদের মনে করে দিতে চাই, আপনার ঘরে কিংবা বাইরে যেখানেই থাকুন কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনার হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।